এনসিপি ভুল করেছে সেটার তো বাস্তব প্রমাণ দেখেন, এই যে এনসিপি থেকে যে বিএনপি এখনো পুরান এস্টাবলিশমেন্ট ধরে রাখতে চাই বা আছে। বাংলাদেশের অনেক জায়গাতে দেখা যাচ্ছে বিএনপি না ভোটের বিষয়ে কথা বলছে। 5টার সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, সুতরাং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর সুযোগ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই গণ অভ্যুত্থান আমরা স্বীকার করব না, কে করবে? আমাদের 422 জনের মতো নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া হচ্ছে এই আন্দোলনের একজন রূপকার। জুলাই সনদের কথা বলেছেন, জুলাই সনদ আপনারা সিগনেচার করেছেন? আপনারা তো এখনো সিগনেচার করেন নাই। দেখেন, বিএনপি হলো এমন দল, যে দল দিনের আলোর মতো একদম স্বচ্ছ। ম্যাডামের টিপসই নেওয়া হয়েছে, বেগম খালেদা যে টিপসই নেওয়া হয়েছে, সুতরাং এটি নির্বাচনে তার মনোনয়নপত্রকে অবৈধ করবে না। সুতরাং এনসিপি তো জন্ম হয়েছে 28 ফেব্রুয়ারি, গভর্নমেন্ট হয়েছে 8 আগস্ট 2024। তাহলে দলের তো একজন প্রার্থী থাকবে, বাকি যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা কিন্তু একদম দিনের শেষে একদম সর্বশেষ জায়গায় তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হবে। বিএনপি জুলাই গণঅভ্যুত্থানটাকে এখন বলছে না, আন্দোলন বলছে। অর্থাৎ এই বিএনপি আগামীতে জুলাই সহিংসতা বলতে মনে হয় বাধা দিবে, মানে বলবে কিনা, এটা আমার একটা কনসার্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানেই আছেন দেশে কিংবা প্রবাসে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই এবং নিঃসন্দেহে এই মুহূর্তে আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভোট যুদ্ধ। আমাদের আজকে শিরোনামও দিয়েছি ভোট যুদ্ধ। আমরা স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি দুইজন অতিথির সাথে। আমার ডান পাশে রয়েছেন সাবেক ছাত্র নেতা, বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। ডান পাশে রয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রয়েছেন রিপোর্টার্স ফোরাম ফর এডুকেশন, ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFDর সভাপতি কাজী জেবেল, সিনিয়র সাংবাদিক। কাজী জেবেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? ধন্যবাদ। জি, আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমেই একটু আমাদের আমরা যতটা দেখেছি মনোনয়নপত্র জমা দানের আজকে শেষ দিন ছিল। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই মোটামুটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা থেকে শুরু করে মনোনীত সব প্রার্থী মোটামুটি ফর্ম জমা দিয়েছে। সেখানেই আমরা একটু যেতে চাই। প্রথমে একদম কাজী জেবেল, আপনাকে থেকেই শুরু করি। আপনি মনে হয় এই মুহূর্তে ইসিতে রয়েছেন, তাই না? আমি আমি আসলে নির্বাচন কমিশনে আছি, এমন একটা পরিবেশে আছি যেখানে আসলে আমার কথা শুনতে দেখবে সমস্যা হতে পারে। ঠিক আছে, আমাদের ওইটাই আসলে দরকার, কারণ এই মুহূর্তে তো কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন কমিশন। শেষ দিনের এই যে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন, একদম উৎসব মুখর পরিবেশ, সেখানের আসলে সার্বিক অবস্থাটা কি? এরকম কি সারা দেশে কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম তুলেছিল, জমা দিয়েছে কতজন? এবং এখন পর্যন্ত আমরা যেমন ঢাকার যে কার্যালয়, সেখানে দেখেছি যে একদম সময়ের পরেও অনেকে জমা দিতে পারেননি, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। সার্বিক বিষয়টি নিয়ে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। আসলে নির্বাচন কমিশনের আইন কি বলে, এই বিষয়গুলো একটু যদি বলেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বিকাল পর্যন্ত রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী মূলত দু ধরনের হয়ে থাকে, একজন হচ্ছে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, আরেকটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। দুই পক্ষেই জমা দিয়েছেন, দু ধরনের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং এ পর্যন্ত যতটুকু খবর পেলাম সেটি হচ্ছে যে সারা দেশে তেমন বড় কোনো সহিংসতা বা আপনার কি বলে বাধা দেওয়া অথবা ধরেন নির্বাচন কেন্দ্রিক যে আপনার সাধারণত বিশৃঙ্খল পরিবেশ হয় তেমন খবর পাওয়া যায়নি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে যারা সম্ভাব্য প্রার্থী ছিলেন বা যারা আপনার তার নেতাকর্মী বা সমর্থক ছিলেন, তারা অনেকটা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনে আওয়ামী লীগ তাদের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে এবং তারা নির্বাচনে অংশ নেননি। আমরা যতটুকু এটা আমরা দেখেছি যে তারা এই নির্বাচনে তাদের কোনো প্রার্থী আসেননি। তবে তাদের কোনো দলীয় নেতা কর্মী স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন কিনা সেটি আমরা এখনো কনফার্ম হতে পারিনি। এর বাইরে যে দলগুলো রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যে দলগুলো রয়েছে, তাদের বেশিরভাগ দলই এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। এমনকি যারা আওয়ামী লীগ নেতৃত্বে আপনার মহাজোটও ছিলেন,
সেই সব দল থেকে অর্থাৎ জাতীয় পার্টি সহ আরো বেশ কিছু দল এই নির্বাচনে প্রার্থী দিয়েছেন। যেমন আপনার বলা যায় বিএনএফ তো এর আগে ঢাকা সদর আসনে নির্বাচন ছিল আওয়ামী লীগের সঙ্গে সহযোগী হিসাবে। ওই দলের নেতাকর্মীরাও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং বলা যাচ্ছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া বেশিরভাগ দল এই নির্বাচনে অংশ নিয়েছেন এবং আপনার মনোনয়নপত্র আপনার জমা প্রক্রিয়াটি শেষ হয়েছে। এটাই কতজন প্রার্থী আসলে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এটি কখন জানা যাবে? এটি কি সেন্ট্রালি তো ইসি থেকে জানানোর কথা নাকি, সেটি আমরা কখন জানতে পারবো? আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে। কিছুক্ষণ আমি ছেলের প্রধানের সঙ্গে কথা বলেছি, ওনারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা এটিকে কম্পাইল অর্থাৎ একীভূত করছেন, সারা দেশে তথ্য তারা একীভূত করছেন এবং ইলেকশন কমিশনের যে নিজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও সারা দেশে রিটার্নিং অফিসার ইনপুট দিচ্ছেন। আশা করা যায় রাত্রে 10টার ভিতরে আপনার একটা পরিসংখ্যান পাওয়া যাবে। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আগামীকালকে থেকে বাছাই শুরু হবে। এর আগে যারা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের কিন্তু আজকে রাতের ভিতরেই তাদের আপনার তালিকা তৈরি করতে হবে। এর কারণ হচ্ছে এই তালিকা আপনার বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে এবং সেবা প্রদানকারী যে সংস্থাগুলো রয়েছে, ওয়াসা, এরপর আপনার পানি উন্নয়ন, আপনার আপনার বিদ্যুৎ বিভাগ সহ যারা রয়েছেন তাদের কাছে একই তালিকা পাঠানো হবে যে এই তালিকায় যারা রয়েছেন তাদেরকেও ঋণ খেলাপি রয়েছেন কিনা, তাদেরকে বিল খেলাপি রয়েছেন কিনা। এবং সেই তথ্যগুলো নির্বাচন কমিশনে যখন আপনার রিটার্নিং অফিসার এখানে যাচাই বাছাই হবে তখন তাদেরকে ওই তথ্যগুলো নিয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন আশা করছি। আমরা একটু স্টুডিওতে উপস্থিত রয়েছেন। প্রথমেই হেলেন জেরিন খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, তা হচ্ছে যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মনোনয়ন, তার মধ্যে আমরা দেখেছি যে একদিক থেকে কয়েকটি জোট মোটামুটি অথবা সমঝোতা হয়েছে ইতিমধ্যে। বিএনপির সাথে অনেকের সমঝোতা হয়েছে, জামাত সহ অন্যান্য দলের সমঝোতা হয়েছে। এর আগে ভাবা হচ্ছিল যে এনসিপি হয়তো তৃতীয় আরেকটি সমঝোতা জোট, কিন্তু ইতিমধ্যেই তারা জামাতের সাথে বা যে সমঝোতা হয়েছে সেখানে একদিক থেকে আমরা দেখতে পেলাম যে এনসিপিতে পদত্যাগ, কিন্তু আবার আসিফ মাহমুদ সন্ধ্যাবেলা দেখেছি যে যোগ দিয়েছে, তাদের মুখপাত্র হয়েছে। কিন্তু বিএনপিতে বিদ্রোহ দেখেছি, বিদ্রোহী প্রার্থী যাদেরকে মনোনয়ন দেয়া হয়নি তাদেরকেও। এখানে একটু আপনার কাছে জানতে চাই প্রথমেই, তা হচ্ছে যে আপনাদের কাছে এরকম কোনো ডেটা কি আছে যে কতজন দলের মনোনয়নের বাইরে আপনাদের ইলেকশনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছে, আর তাদের ব্যাপারে সংগঠন কি এখনই কোনো সিদ্ধান্ত নিবে নাকি প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে এসছেন এবং নির্বাচন কমিশনের অফিস থেকে প্রিয় সাংবাদিক ভাই যে আমাদের তথ্য দিয়েছেন এবং ইতিমধ্যে বক্তব্য রেখেছেন তাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। দেখুন, আসলে দীর্ঘ 18 বছর পরে আমি বলবো যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা যে আছে সেটা কিন্তু বাস্তব রূপ আজকে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে যে এদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সমস্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের শরিক যারা ছিল আমাদের সাথে যে সমস্ত দলগুলো তাদের পক্ষ থেকেও দিয়েছে। এছাড়া অন্য যে ভিন্ন যেটা বললেন জামাত ইসলাম, এনসিপি, আরও অন্যান্য যারা আছে তারাও দিয়েছে, কিন্তু কোথাও তেমন কোনো গোলযোগের কিন্তু মানে বিষয়টি আসে নাই, কোনো মানে এই ধরনের কোনো সংবাদ আমরা পাই নাই। এটা কিন্তু খুবই আশার বিষয় যে নির্বাচনকে কেন্দ্র করে অতীত দিনে আমরা দেখেছি নানা রকমের কিন্তু বিশৃঙ্খলা অরাজকতা, হতাহতের ঘটনাও ঘটে, কিন্তু সেই জায়গা থেকে আজকে অনেকটা মুক্ত ছিল। এটাই প্রমাণ করে যে দলগুলা, বিশেষ করে জাতীয়তাবাদী দল, এ দেশের যেহেতু বৃহৎ দল এবং অতীত দিনে অনেক নির্বাচনের অভিজ্ঞতা আছে, সেই কারণে এই দল যে মনোনয়নগুলো দিয়েছে সেটা অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা পরিসংখ্যানের কথা আমার কাছে জানতে চেয়েছিলেন, না এখন পর্যন্ত আমার কাছে ওই ধরনের তথ্য নাই যে ধরেন দলের বাইরে থেকে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এটা ধরেন একটা সুযোগ আছে, 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু
মানে একদম ফাইনাল যেটা নির্বাচন কমিশনের যে লাস্ট ডেট যেটা সেটা হলো 20 জানুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু অনেকেই স্বতন্ত্র প্রার্থী থাকবে এবং এদেরকে দলগুলাও হয়তো বা নানা রকমের হিসেব তাদেরকে নিকেশের বিষয়। না না দলগুলোও এদের সাথে কিন্তু অনেক সময় আলোচনা করে। আমার মনে হয় না তার আগে একদম দল থেকে মানে যেটা হয় যে দলের তো একজন প্রার্থী থাকবে, বাকি যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা কিন্তু একদম দিনের শেষের একদম সর্বশেষ জায়গায় তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হবে। তো সেইটা মনে হয় এই মুহূর্তেই না হওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ যেটা হয়েছে যে এই 17-18 বছরে আপনার তো বাংলাদেশে বিশেষ করে জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা তো শুধুমাত্র এই যে যারা ক্যান্ডিডেট হয়েছে যাদেরকে মনোনয়ন দিতে পেরেছে তারাই শুধু না, তাদের বাইরেও যারা প্রত্যাশী ছিল তাদের উপরেও কিন্তু অনেক মানে অসংখ্য অত্যাচার নির্যাতন হয়েছে। এখন ধরেন যে দিতে হবে তো একজন ক্যান্ডিডেটকে, বাকি সবাই কিন্তু হয়তোবা যার যার জায়গা থেকে তারা প্রত্যাশা করেছে, কেউ পায় নাই কিংবা কাউকে দিতে পারে নাই দলের পক্ষ থেকে, তাদের সাথেই আমার মনে হয় যে এটা তো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তো অনেক ধরনের কথা হয়েছে, এখনো অনেক আবার তাদেরকে হয়তোবা ডেকে এনে কথা বলার সুযোগ আছে। সেই সুযোগগুলো আমার মনে হয় যে দলের পক্ষ থেকে, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা চেতনা, যেই মানে তিনি তার নেতাকর্মীদের নিয়ে যেইভাবে তিনি মানে চিন্তা করেন কিংবা তাদের ব্যাপারে তিনি সবসময় যেই লক্ষ্য রাখেন, সেটা থেকে আমি বলতে পারি যে তিনি সবাইকেই ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করবেন। তিনি কিন্তু ভীষণ এই ব্যাপারে সবাইকে সুযোগ দেন, সবার কথা শুনেন, সবার কথা শুনে তাদেরকে আবার বোঝানোর চেষ্টা করেন। এটা আমরা এই মনোনয়ন দেবার আগেও কিন্তু ধাপে ধাপে আমরা দেখেছি যে প্রত্যেককে এটাই শেষ না, 20 তারিখ পর্যন্ত আরো অনেক আলাদা আলাদা পরিবর্তন করে দেখব, তাই তো? বসেছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কেন দিতে পারেন নাই সেই ব্যাপারটি তিনি বারবার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তা আমার মনে হয় যে এইটা একদম সেই 20 জানুয়ারি পর্যন্তই চলতে থাকবে। অনেক এই ধন্যবাদ। মুহূর্তে আমি আবার আমার ফিরবো মনে হয় আপা না আপনার কাছে। যে কোনো রকমের কারো ব্যাপারে বড় কোনো অ্যাকশন নেওয়া হবে। আপনার কাছে আসি অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপির। আপনি নিজেও প্রার্থী ছিলেন এবং দেখেছি আপনার তৎপরতা, আপনাদের অ্যালায়েন্সের পরে আপনি জামাতের সমর্থনে আমরা দেখেছি আপনার স্ট্যাটাস আজকে আপনি প্রত্যাহার করেছেন যতটুকু। প্রশ্ন আসলে এটি পুরনোই যে এনসিপি এখন জামাত এবং ইসলামী দলের সাথে, আজকে নতুন হচ্ছে যে আপনাদের সে অ্যালায়েন্সে আরও একটি দল মানে এবি পার্টিও যুক্ত হয়েছে, মানে আপনাদের সাথে আগেই 12টি দল হলো। হঠাৎ করেই এর আগে শুনতে পেলাম আমরা আসিফ মাহমুদ তিনি সরকার থেকে পদত্যাগের পরে ধানমন্ডির একটি আসন থেকে ইলেকশন করবেন, এরকম স্বতন্ত্রভাবে তাকে তার স্বেচ্ছাসেবকও চাওয়া হচ্ছিল। হঠাৎ করেই এনসিপিতে তাকে আজকে দেখলাম এবং তিনি মুখপাত্র হয়েছেন। তো সেখানটা এটি কি আপনাদের আগে থেকে পরিকল্পনা, না হঠাৎ করে এটি কোনো মানে দিলেন আপনারা দর্শকের সামনে চমক দিলেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে এই আন্দোলনের একজন রূপকার। পরশু নয় আগামীকালকেই ঢাকা যাত্রা, এই যে কথাটা ছিল, তো এটা কিন্তু আসিফ মাহমুদ বলেছিল এবং তার কথার উপর ভিত্তি করে গণঅভ্যুত্থানের সর্বশেষ যে আমাদের সফলতা এটা এসেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সরকারের একটা পার্ট ছিল এবং সে কিন্তু নির্বাচনের উদ্দেশ্যেই এবং রাজনীতি করার উদ্দেশ্যে কিন্তু সে পদত্যাগ করেছে। আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল, সরকারে যাওয়ার আগেও ছিল, সরকারে যাওয়ার পরেও ছিল, এখনো আছে। আমরা তো কখনোই বলি নাই যে সে এনসিপিতে আসবে না, এটা আমাদের থেকে কখনো বলা হয়নি। তার মানে অন্যেরা যে দাবি করতেন বিএনপি সহ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা আসলে দলীয় লোক, এটি কি সেটি দিয়ে? না, অবশ্যই না। দলীয় লোকের কথা যদি আপনি বলেন তাহলে তো বিএনপিরও অনেকগুলো লোক উপদেষ্টা পরিষদে আছে, তারা কি দলীয়? এই সরকারটা সব দলের, সকল মানুষের, কোনো দলের না। এটা এনসিপিরও না, বিএনপিরও না, জামাতেরও না। এই সরকারটা সকল মানুষের হয়েছে এবং এই সরকারটা কিন্তু যখন গঠন করা হয়েছে বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয়তা, সবচাইতে বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে গঠন করা হয়েছে। সুতরাং এনসিপি তো জন্ম হয়েছে 28 ফেব্রুয়ারি, গভর্নমেন্ট হয়েছে 8 আগস্ট 2024। তাহলে আসিফ মাহমুদ এনসিপির কীভাবে হবে? এটা একমাত্রই বলতে পারে কাউকে উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো উপায় নেই। আর আসিফ যখন আজকে যুক্ত হয়েছে এনসিপিতে, এটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপি সবসময় যে কথাটা বলছে যে আমরা
জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে যে আমাদের চেতনা, আমাদের যে ম্যান্ডেট সেটাকে আমরা এনশিওর করতে চাই। আপনাদের আসিফ মাহমুদ ইলেকশন এখন করছেন না, করছেন না। এটি কি তার সিদ্ধান্ত না আপনাদের দলীয় সিদ্ধান্ত? না, এটি অবশ্যই তার সিদ্ধান্ত। দেন যেহেতু সে করছে না, সেহেতু তাকে আমরা এই আমাদের দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো বাংলাদেশে যে নির্বাচনের পরিচালনা করা হবে আমাদের কমিটি, তার প্রধান হিসেবে আসিফ দায়িত্ব পালন করবে। জি, আমাদের আরেকটু, যদিও এই আলোচনা এসছে, তারপরও আমরা এর আগে শুনতে পাচ্ছিলাম ইতিমধ্যে বিএনপি থেকেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যারা লাভার তারা বলছেন যে আসলে দর কষাকষিতে বিএনপির সাথে এনসিপির বনলো না, আপনারা যা চেয়েছেন বিএনপি তা দিতে চায়নি, কারণ আপনাদের সেই ভোট নেই। বিএনপি চাচ্ছিল যেখান থেকে আপনারা হয়ে আসতে পারবেন, সেজন্য তারা কিছু সংখ্যক দিতে চেয়েছিল। তো আপনারা জামাতের বা অন্য এই অ্যালায়েন্সটাই গিয়েছেন কি মানে কেবলমাত্র আসন বাড়িয়ে দেবে সেই জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাবসলিউটলি নট। কেন গিয়েছি? আমরা সবসময় বলেছি যে আমাদের অ্যালায়েন্সের মূল তত্ত্বটা হবে জুলাই অভ্যুত্থানকে আফল করবে, উইথ জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। বিএনপি ঠিক তার অপোজিটে রান করেছে। দেখেন, বিএনপি আজকে এসে বলছে জুলাই আন্দোলন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানটাকে এখন বলছে না, আন্দোলন বলছে। অর্থাৎ এই বিএনপি আগামীতে জুলাই সহিংসতা বলতেও মনে হয় বাধা দিবে, মানে বলবে কি না, এটা আমার একটা কনসার্ন। সেকেন্ড হচ্ছে, বিএনপি দেখেছে অনেক জায়গাতে তারা গণভোটের বিপক্ষে তারা কিন্তু প্রচারণা করছে, গণভোটে না বলুন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মুখে শুনেছি, কেন্দ্রীয়দের মুখে শুনেছি যে জুলাই সনদ বাস্তবায়ন এটা একটা রূপকল্পের মতো, এটা সম্ভব না, আমরা ছুঁড়ে ফেলে দিব, এবং জুলাই সনদটাকে তারা সংস্কার করতে চায় না, এরকমটা বারবার বলে আসছে। সো এনসিপি কোনোভাবেই তার সঙ্গে জোট করবে না যিনি জুলাই সনদকে আফল করবে না বা এই সনদকে সংস্কারের পক্ষে এবং এই সনদটাকে সম্পূর্ণভাবে উনি মেনটেন করবেন, এটা করবে না, তার সঙ্গে আমরা করতে চাই না। এখন জামাতের সঙ্গে কেন করলাম? দেখেন, জামাতের সাথে আমাদের মূল কথা হয়েছে যে আপনাদের সঙ্গে আমাদের জোট হবে রাজনৈতিক, এবং সেখানে অবশ্যই আফটার ইলেকশন আপনাকে বলতে হবে যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন এবং এই সংস্কারের পক্ষে কাজ করবেন কিনা। জামাত এখানে রাজি হয়েছে এবং জামাতের সঙ্গে অন্য দলগুলো এটা একমত হয়েছে। একমত হওয়ার কারণেই আমরা শুধুমাত্রই এই অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের রাজনৈতিকভাবে আগামী বাংলাদেশ গড়ার জন্য, জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য। অন্য কোনো আমাদের দাম বাড়িয়ে দেওয়ার জন্য কিংবা বেশি আসন পাওয়ার জন্য বিষয়টি এরকম না। আপনার কাছে আসবো, আমি আবারও একটু যাচ্ছি এই মুহূর্তে আমাদের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফডির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী জেবেল আপনার কাছে। কাজী জেবেল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি। কাজী জেবেল, আমরা একটু জানতে চাই, তা হচ্ছে যে আজকে আমরা দেখলাম, যদিও তার সুস্থতার জন্য আবারও আজকে আমরা এখান থেকে দোয়া করছি, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ, তার যে মনোনয়ন ওটি জমা দেওয়া হয়েছে আঙ্গুলের ছাপ নিয়ে। তো এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতার বিষয় রয়েছে কিনা, আর এই যে অ্যালায়েন্স যারা করলেন তাদের জায়গা থেকে তাদের বিষয়গুলো আসলে আইনগতভাবে কি, এখানে কি একদম পরবর্তীতে, আজকে আমরা দেখেছি যে পরবর্তীতে তো তারা উইথড্র করতে পারবে, উইথড্রর সময়সীমার আগে কি কোনোভাবে 20 তারিখের মধ্যে কি সুনির্দিষ্ট ডেট দেয়, নাকি তারা আগেও কোনো এই তুলে নিতে পারবেন মনোনয়ন? আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়টি যেটি বললেন, আসলে উনি অসুস্থ, গুরুতর অসুস্থ, অনেকদিন থেকে অসুস্থ। তো ম্যাডাম যেহেতু অসুস্থ, ওনার মনোনয়নপত্র দাখিলের সময় নিয়ম হচ্ছে যে প্রার্থী ওনার স্বাক্ষর অথবা টিপসই থাকতে হবে। সেক্ষেত্রে ম্যাডামের টিপসই নেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়া টিপসই নেওয়া হয়েছে, সুতরাং এটি নির্বাচনে তার মনোনয়নপত্রকে অবৈধ করবে না, এটাকে বৈধ করবে আমি যতটুকু জানি। সেখানে বলা কারণ হচ্ছে যে মনোনয়নপত্রে বলা আছে যে স্বাক্ষর অথবা টিপসই। দ্বিতীয় প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে জোটগত যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা একটা বিষয় যেটা দেখছি, যেমন আমি আজকে সারাদিন একজন রিটার্নিং অফিসার কার্যালয়ে ছিলাম, তখন আমি যেটা দেখেছি যে সেখানে নির্বাচনে যে জোট হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, একটি জামাত এবং এনসিপি সহ অন্য দলগুলো, 11টা দল মনে হয় এখন যুক্ত হয়েছে সর্বশেষ, বা 12টা। সেখানে আমি যেটি বুঝতে পারি সেটি হচ্ছে যে এই জোটগুলো তো মূলত হয়েছে এটা নির্বাচনী জোট, হ্যাঁ, নির্বাচনী জোট এবং কৌশলগত জোট, এটা আদর্শিক জোট না। এখানে অনেকগুলো মত পথ একটি জায়গায় এসেছে, সেটা হচ্ছে একটা কৌশলগত জোট। সেই কৌশলগত জোট হচ্ছে যে নির্বাচনে যে সংস্কার প্রস্তাবের উপর গণভোট হতে যাচ্ছে, সেই একটা গণভোট ইস্যুটা বড় ফ্যাক্ট। একই সঙ্গে বিগত দিনে বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে,
সেই আন্দোলনের যে শক্তিগুলো ছিল, যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা আলাদা আলাদা প্ল্যাটফর্মে গিয়েছে। অর্থাৎ বিএনপির নেতৃত্বে বেশ কিছু দল গিয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু আপনার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিল। আবার একই সঙ্গে জামাত এবং অন্যান্য দলগুলো যারা সমঝোতা করেছেন, তারাও আপনার ওই একই আন্দোলনে ছিল। অর্থাৎ দুটি পক্ষই দুটি পক্ষই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন বিষয় হচ্ছে যে সংস্কার, প্রথমত হচ্ছে সংস্কার একটা বিষয়। হ্যাঁ, বিএনপির যে 31 দফা আছে সেখানে বেশ কিছু সংস্কার প্রস্তাব, সাধারণত নির্বাচনের মনোনয়নপত্র জমা বা রিশিডিউল যেটা বলি আমরা, এটি হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে সময় শেষ হওয়ার আগে সেটিকে আপনার রিয়ারেঞ্জ করা। যেহেতু 5টার সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, সুতরাং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর সুযোগ কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নির্বাচন কমিশনও আমাদেরকে জানিয়েছে যে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়াবেন না। সুতরাং আমরা ধরে নিতে পারি যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না, যে অবস্থা আছে সে অবস্থা থেকে পরবর্তী কার্যক্রমগুলো চলবে। অর্থাৎ যে এই পর্যন্ত যে মনোনয়নপত্রগুলো জমা হয়েছে সেগুলো যাচাই বাছাই শুরু হবে কালকে থেকে, এবং সেগুলো আপনার যে পরবর্তী প্রক্রিয়া আছে প্রত্যাহার সহ। জি। জি বলেন, আমরা শুনছি কাজী জুবেল। আর দ্বিতীয় বিষয় যেটি এর আগে জানতে চাওয়া হচ্ছিল সেটা হচ্ছে যে 20 জানুয়ারি আগে কেউ প্রত্যাহার করতে পারবেন কিনা। আসলে প্রত্যাহারের শেষ সময় হচ্ছে 20 জানুয়ারি, এর আগে যে কোনো সময় প্রত্যাহার করা যায়। এটা নির্বাহী কোনো বিভাগ আইনগত এখন কোনো পরিচালনা ব্যাপারে এখন কি টোটালটাই ইসির অধীনে এটি হচ্ছে? আর এই যে রিটার্নিং সমস্যা নেই। কর্মকর্তা, এটি কি নির্বাহী কর্মকর্তাদের হাতে আছে নাকি ইসি কর্মকর্তাদেরও হাতে আছে, যেটি অনেকদিন থেকে দাবি করছিল অনেকে? একটু খুব ছোট ছোট করে একটু উত্তর চাই। একটু যেটি বিষয় হচ্ছে যে আপনার যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, তখন থেকে প্রশাসনের বদলি আপনার যার যার মন্ত্রণালয় শেষে করবে। অর্থাৎ পুলিশ বদলি আপনার যেসব ক্ষেত্রে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে সেগুলো করবে, যেসব ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার করে সেগুলো করবে, যেগুলো ক্ষেত্রে আপনার ডিআইজি সাহেবরা করা হয় সেগুলো করবেন। কিন্তু আপনার একইভাবে প্রশাসনে যেগুলো আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় করা সেগুলো করবেন, বা অন্যান্য যে অথরিটি আছে তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বদলি তারা করবেন। কিন্তু কয়েক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীকে বদলি করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। নির্বাচন কমিশন কিন্তু বদলি করছে না, নির্বাচন কমিশন দুটি কাজ করে থাকে। প্রথমত একটি হচ্ছে যে আপনার কোন বিভাগ যদি, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় যদি মনে করেন যে তার অধীনস্থ কিছু কর্মকর্তাকে বদলি করা প্রয়োজন, তখন তারা বদলির একটা আদেশ নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েবেন, যে নির্বাচন কমিশন অনুমোদন নেওয়ার জন্য। নির্বাচন কমিশন যদি অনুমোদন দেন তখন তারা বদলি করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যদি মনে করে কোনো কর্মকর্তা তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, তখন নির্বাচন কমিশন সরকারকে বলতে পারবে যে অমুক কর্মকর্তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক, অর্থাৎ তাকে বদলি করা হোক। মানে এটা এরকম হচ্ছে যে কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, অথবা কোনো অপারগ হন, অথবা তার কোনো সমস্যা থাকে এসব ক্ষেত্রে, অথবা তিনি অযোগ্য হন, এসব ক্ষেত্রে তখন নির্বাচন কমিশন তাকে সরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্টকে বলতে পারে, এবং গভর্নমেন্টকে বলার পরে গভর্নমেন্ট সরকারের দায়িত্ব হচ্ছে তাকে ওই জায়গাতে সরিয়ে একজন উপযুক্ত ব্যক্তিকে সেখানে আপনার পদায়ন করা। অনেক অনেক ধন্যবাদ। আপা, কোনো কি প্রশ্ন আছে জেবলবের কাছে, অথবা অ্যাডভোকেট শাকিল? না থাকলে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ অনেক, আপনাদের ব্যস্ততা এই মুহূর্তে আমরা জানি, ইসিতে যুক্ত থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আসলে আমার একটু ইন্টারাপ্ট হয়েছিল, সরি। না ঠিক থ্যাংক ইউ। আছে, আমরা হেলেন জেরিন খান আপনার কাছে আসি আবার আলোচনায়। রাজনৈতিক বিষয়গুলো, অনেকগুলো বিষয় অ্যাডভোকেট শাকিল বলেছেন। বিএনপি অপোজিট, তারা যে আকাঙ্ক্ষার কথা বলছিলেন সেখানে জুলাইকে সহিংসতাই বলবে কিনা তাদের শঙ্কা, গণভোটের বিপক্ষে, জুলাই সনদের বিরুদ্ধে, এরকম মোদ্দা কথা, এরকম কিছু বিষয়। এনসিপি এনসিপি প্রথম থেকে ভুল করছে, সেটার মাসুল কিন্তু এখন তারা দিচ্ছে। দেখেন, বিএনপি হলো এমন দল, যেই দল দিনের আলোর মতো একদম স্বচ্ছ, এবং তারই বহিঃপ্রকাশ। বিএনপি কখনো মুনাফিকের রাজনীতি করে না, কখনো প্রতারণার রাজনীতি করে না। ওনারা যে জুলাই সনদের কথা বলেছেন, জুলাই সনদ আপনারা সিগনেচার করেছেন? আপনারা তো এখনো সিগনেচার করেন নাই। জুলাই সনদ আপনারাই তো ওন করেন না, আমাদের কথা কি বলবেন? আর জুলাই সনদ আমরা যেই জায়গায় স্বাক্ষর করেছি, পরবর্তীতে সেটা কিন্তু সেই জায়গায় কিন্তু থাকে নাই, যখন গেজেট দেওয়া হয়েছে সেই জায়গায় থাকে নাই। তারপরও বিএনপি এটা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি। উনি যে বললেন যে আমাদের দলীয় নেতাকর্মীরা এই যে গণভোটের কথা ব্যাপারে আমরা করছি, মানে আমরা না দেওয়ার কথা বলছি, কোথাও এমন কথা বলা হয়নি,
কোথাও এমন কোনো এক্সাম্পল নাই। তো কাজেই এই ধরনের বক্তব্য না দেওয়াই ভালো ভাই। আপনারা অনেক বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক বলেছেন, কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে যে আপনারা সেই বিএনপিকে শুধু ব্লেম দিয়েছেন, এখন দেখা যাচ্ছে সেই ব্লেমের শিকার এখন আপনারা নিজেরাই হচ্ছেন। কারণ আপনারা যা বলেছেন তা একেবারেই বলা চলে যে সম্পূর্ণভাবে মিথ্যা ছাড়া আর অন্য কোনো কিছু বলা যায় না। কাজেই আমরা সবসময় চাই নতুন একটি দল হিসেবে, আমরা কিন্তু সবসময় করেছি যে, কারণ গণ অভ্যুত্থান যেটা হয়েছে তো সেটাকে তো আপনারা কি করবেন? আমাদের কি হয় নাই? আমাদের 422 জনের মতো নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। গত 17 বছরের কথা বাদই দিলাম, এই অভ্যুত্থানেই তো আমাদের এত নেতাকর্মী আমাদের জীবন দিয়েছে। তাই গণ অভ্যুত্থান আমরা স্বীকার করব না, কে করবে? আমরাই তো এটা সবচেয়ে বেশি এই নির্যাতনের শিকার কিংবা গণহত্যার শিকার। তা বিএনপি তো এটাকে সবচেয়ে বেশি অন করবে। এখানে ভাই আমরা কোনো অস্বীকার করি না, জুলাই সনদও বাস্তবায়ন হোক, কিন্তু আমরা নোট অফ যে ডিসেন্ট দিয়েছিলাম সেইটাকে আমরা আসলে সত্যিকার অর্থে অন করি, কারণ ওইটাই আমরা চাই, কিন্তু সেটা করে নাই, গেজেট আকারে দিয়েছে, আমরা ওই জায়গায় আছি। এখন গণভোটে এটা নির্ধারণ হবে। এনসিপি ভুল করেছে সেটার তো বাস্তব প্রমাণ দেখেন, এই যে এনসিপি থেকে যে নারীরা যে বের হয়ে গেল, এনসিপির কাছ থেকে কি এই জাতি সেটা প্রত্যাশা করেছে? আমরাও তো অনেক হয়েছিলাম, কারণ পুরানো দলগুলা যেটা আছে জাতীয়তাবাদী দল, এই যে দেখেন আমরা সত্যিকার অর্থেই কিন্তু ভীষণভাবে নারীরা আশাহত হচ্ছি। এই কারণে হচ্ছি যে আগে যে দলটি আমরা ফ্যাসিস্ট দল বলি, মাফিয়া দল বলি, সেই দলটিও কিন্তু নারীদেরকে মনোনয়ন দিয়েছে এবং একটা মানে কম্পিটিশন কিন্তু ছিল। ওরা যখন দিয়েছে 15 জন, তখন বিএনপিও কিন্তু চেয়েছে যে ওদের চাইতে সুপারসিড করতে, তখন বিএনপি চেয়েছে যে 16 জন দিব, এরকম একটা। আর এখন জামাতে ইসলাম তারা যে নতুন বন্দোবস্তের কথা বললো, সেখানে জামাতে ইসলাম নারী নেতৃত্বই বিশ্বাস করে না। একজন নেত্রীকে মানে নারী নেত্রীকে তারা মনোনয়ন দিল না, সেই জায়গায় ওনারা যে এখন করছে, মানে তাদের আন্ডারে গিয়ে তারা এখন সমঝোতা নির্বাচন করছে। তো এখন নতুন বন্দোবস্ত কোথায় ভাই? বিএনপিকে ব্লেম দিন না। আমরা চাই নতুন দল হিসেবে এনসিপি ঘুরে দাঁড়াক, কিন্তু এনসিপি তো ঘুরে দাঁড়াচ্ছে না, এনসিপি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। এইটা আমাদেরকে কিন্তু কষ্ট দিচ্ছে, আর বিশেষ করে নারী নেত্রী হিসেবে আরও বেশি দিচ্ছে, কারণ এই জায়গায় কিন্তু নারীরা পিছিয়ে যাচ্ছে, একে একে পিছিয়ে যাচ্ছে। আমরা কোথায় আগাবো? এবার আরও মনোনয়ন দিবে যদি ধরনের দলগুলো আরও বেশি, সেই জায়গায় 5% তো দূরের কথা, এখন 3% হচ্ছে না, আর জামাত পার্সেন্টেই আসছে না। তো এইগুলা কিন্তু এই যে এনসিপির ভুল রাজনীতির কারণে হচ্ছে। এনসিপি কারণে অকারণে বিএনপির মতো এত জনপ্রিয় দল, বিএনপি যদি জনপ্রিয় দল না হয়, বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেত্রী হয় কি করে? দেখেন, এখন দল মত নির্বিশেষে সকল স্তরের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়াচ্ছেন। আজকে শুধু তিনি না, আপনি দেখেন আমাদের এটা সম্পদ নয়, এই জন্য তো তাকে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক তাকে মানে কি বলবো, সেই খালেদা জিয়া যাকে নিয়ে অহম করছেন, সেই খালেদা জিয়া কিন্তু জামাতের সাথে জোট করেছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও কিন্তু, এবং তার বক্তব্য, তার এই যে প্রত্যাবর্তন, এইটা সব কিছু দেখেন দল মত নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু স্বাগত জানিয়েছে। এখন তিনিও কিন্তু এই দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে। এটা তো এমনি হয় নাই। এই জন্য বিএনপিকে আপনারা জানেন, এই ফ্যাসিস্ট মাফিয়ারা শুধু বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, বিএনপিকে ছোট করতে চেয়েছে, বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছে, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। ঠিক একই জায়গায় আমরা দেখতে পেয়েছি নতুন দল হিসেবে এনসিপি কোথায়। আমরা কিন্তু চেয়েছি একটা মধ্যপন্থার দল হিসেবে এনসিপি ঘুরে দাঁড়াক, তাহলেই তো তাদের সাথে আমাদের কম্পিটিশন হবে। কিন্তু তারা প্রথম থেকেই দেখা গিয়েছে এই যে একটা মানে ডানপন্থী দলের সাথে তারা সবসময় এক হয়ে কাজ করেছে, এবং করে 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 আজকে কোন জায়গায় এই যে মব কালচার এনেছে, এই যে জ্বালাও পোড়াও এনেছে, এই যে যেখানে সেখানে মানুষকে হত্যা করা, পুড়িয়ে মেরে ফেলা, এই যে বাংলাদেশের কালচার, এখন কি হচ্ছে বাংলাদেশের মানুষ এর হাত থেকে এনসিপির ভুল রাজনীতির কারণেই তো আমি মনে করি অনেকখানি হয়েছে। এনসিপি যদি
যদি এই যে ব্লেমের রাজনীতি না করতো, এই যে এই মুহূর্তে আপনি ধরেন বিএনপির বিরুদ্ধে মিথ্যা একটা তথ্য আমার সহ আলোচক যে দিয়ে দিলেন, এটা কি ঠিক করলেন? আমি একটু এটা এমন ঘুরে আসি। ধরনের কোনো কিছু তো বিএনপি করছে না ভাই। আমরা তো চাই আপনারা নতুন দল হিসেবে আপনারা ভালো করেন, জি, ধন্যবাদ। ভালো করলেই তো এই ডানপন্থীদের উত্থান আমরা অনেকখানি মানে এই জাতি মানে প্রতিরোধ করতে পারবে, সেটা তো করছেন না, বরং তাদের কোলে গিয়ে এখন আপনারা আশ্রয় নিচ্ছেন। আপা, আমরা এটা খুবই দুঃখজনক। আমরা একটু অ্যাডভোকেট শাকিল আপনার কাছে শুনি। জি, আপনি যেগুলো বললেন যে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলি এটি না। দেখুন, গত 1.5 বছরে বিএনপির ইন্টারনাল দ্বন্দ্বে 200-র বেশি মানুষ মারা গেছে, এবং বেশিরভাগ জন মারা গেছে বিভিন্ন চাঁদাবাজি দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বের নামে। দ্বিতীয়টি হচ্ছে যে আপনি বলছেন যে আপনাদের কেউই কখনোই বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হবে কিনা বা হবে না এই বিষয়টি নিয়ে। স্পষ্টত আপনাদের দলের এখন মুখপাত্র বলতে পারি সালাউদ্দিন আহমেদ, আপনাদের দলের মঈনুদ্দিন আহমেদ সবাই কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এই জুলাই সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা আমরা ভেবে দেখব, নির্বাচিত সরকার একটা ডিসিশন নেবেন। একই সঙ্গে এই গণভোট নিয়ে যে আপনারা না ভোটে প্রচারণা করছেন, আপনার নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় 1 মাস আগে যখন গণভোটটার আইনটা পাশ হলো, সেদিন বিএনপির ওয়েবসাইটে, ছাত্রদলের এই ফেসবুক পেজে না ভোটের আপনারা ক্যাম্পেইন করেছিলেন, এবং সেদিন এনসিপি সহ অন্যরা হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করেছিল, এবং সারা দেশ হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে কিন্তু ছেড়ে গিয়েছিল। তখন বিএনপি না ভোটটাকে আবার স্কিপ করে পোস্ট ডিলিট করে দিয়েছিল। একই সঙ্গে বাংলাদেশের অনেক জায়গাতে দেখা যাচ্ছে বিএনপি না ভোটের বিষয়ে কথা বলছে, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটেই জয়যুক্ত করবে। দ্বিতীয়টি হচ্ছে আপনারা বলছেন যে এনসিপি ভুল রাজনীতি করছে বা এনসিপি ভুল করছে। হ্যাঁ, আপনি অবশ্যই বলতে পারেন কোনো দল বা কোনো ব্যক্তি তো ভুলের ঊর্ধ্বে না, আমাদেরও অনেক ভুল আছে, আমাদেরও সঠিক আছে, ভালো আছে। কিন্তু আপনি বললেন যে আমরা ডানপন্থীদের পেটে ঢুকে যাচ্ছি কিনা। দেখুন, বাংলাদেশে 90% বেশি মানে 90%-এর বেশি মানুষ মুসলিম। সেখানে ডানকে যদি আপনি খারাপ বলেন, আমরা মধ্যমপন্থী রাজনীতি করি, জামাতের সঙ্গে বিএনপি গেলেই বেশ, অন্য কেউ গেলেই সে শেষ, ব্যাপারটা এরকম কিন্তু বলার সুযোগ নেই। আর জামাতের সঙ্গে কিন্তু আমরা কোনো জামাতের মাধ্যমে বা জামাতের আন্ডারে যাচ্ছি না, আমরা জামাতের সঙ্গে একটি নির্বাচনী সমঝোতা জোট করেছি, কৌশলগত জোট, যে জোটটা মূলত বাংলাদেশকে নির্বাচনের পরে ক্ষমতায় গিয়ে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, একই সঙ্গে বাংলাদেশের কাঠামো চেঞ্জ করতে চাই। বিএনপি এখনও পুরান এস্টাবলিশমেন্ট ধরে রাখতে চাই বা আছে। আপনি বললেন যে বিএনপি অনেকগুলো নারীকে হচ্ছে তারা মনোনয়ন দিয়েছেন, এনসিপি তো দিয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই জেনজির আন্দোলনের ফলে আজকে আমরা মুক্ত হয়েছি, আপনারা মুক্ত হয়েছেন, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে এসেছেন, আমাদের বেগম জিয়া সবার উনি মুক্ত হয়েছেন, তাই না? আচ্ছা, আপনার কতজন জেনজিকে আপনি মনোনয়ন দিয়েছেন? কাউকে দিয়েছেন? একজনকে দিয়েছেন? আন্ডার 35 দেন নাই, কাউকে দেন নাই। আমরা ভেবেছিলাম যে বিএনপি হয়তো এখানে আসবে, কয়েকজন হলেও তরুণকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপি দেখাবে যে আমরাও তরুণ নেতৃত্বকে চাই বা পছন্দ করি। বিএনপি তো অর্ধেকেরও বেশি মানুষ 60+, যারা চলতে পারে না, এরকম কয়েকজন এমপি প্রার্থী আছেন যে লাঠি ভর দিয়েও হাঁটতে পারে না, সে তার মস্তিষ্ক কাজ করে কিনা আমি কনফিউজড, তাকে মনোনয়ন দিয়েছেন। অর্থাৎ আপনারা সেই পুরান এস্টাবলিশমেন্টের মধ্যেই কিন্তু রয়ে গেছেন। অর্থাৎ বিএনপি চায় না বাংলাদেশে নতুন নেতৃত্ব আসুক, বিএনপি চাচ্ছে না তরুণদের মাধ্যমে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হোক, এদের কালচারটাকে পরিবর্তন হোক। অ্যাডভোকেট শাকিল, এখানে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেননি, এটি বলেছে এনসিপি থেকে নারীরা বের হয়ে যাচ্ছে, জামাত নারী নেতৃত্বে বিশ্বাস করে না, তাদের সাথে কিভাবে গেলেন, মিথ্যা মতবাদ, এগুলো কিন্তু আপা বলেছেন। প্রথমত হচ্ছে জুলাই সনদে আমরা এনসিপি থেকে নারীরা বের হয়ে যাচ্ছে একে একে, অনেক স্টার। আমি সনদটা একটু বলে পরে ওটা বলছি। জুলাই সনদ স্বাক্ষর কেন করিনি এটা পুরো দেশবাসী জানে। যেদিন জুলাই সনদ স্বাক্ষরের জন্য বিশাল অনুষ্ঠান করা হলো, সেদিন কিন্তু আমাদের সবাই সবচেয়ে আগে আমাদের যাওয়ার কথা ছিল। এনসিপির প্রত্যেকজন অফিসিয়াল কার্ড পেয়েছিল, কিন্তু আমরা যাইনি কেন? কারণ এটা একটা কাগজে সনদ ছিল। সেই সনদের মধ্যে আমাদের যে চাওয়া পাওয়া, মানে মানুষের চাওয়া পাওয়া ছিল না, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ছিল না। আমরা বলেছি সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বলতে হবে, এবং এটি জুলাই সনদের আগে আপনি দেখেছেন জুলাই ঘোষণাপত্র কাগজে, তার কোনো আইনগত ভিত্তি নাই, তার কোনো প্রসেস নাই, এই জন্য আমরা স্বাক্ষর করি নাই। আমরা এখনও বলেছি সরকারকে, সরকার যখনই বাস্তবায়নের ফাইনাল রূপরেখা দিবে তখনই আমরা স্বাক্ষর করে ফেলবো। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে তাহলে এখন তো এটি অলরেডি ভোটে চলে যাচ্ছে, তো আপনারা সেই ভোটে স্বাক্ষর করলেন না, অথচ আপনারা সেই ভোটের পক্ষে হা ভোটের ক্যাম্পেইন করছেন, একটু দ্বিচারিত হয়ে যাচ্ছে না? জুলাই সনদের কিন্তু শুধুমাত্র একটা পার্ট না, গণভোট একটা পার্ট, এবারে কিন্তু অনেকগুলো পার্ট আছে। আমরা গণভোটটা তো হ্যাঁ ভোট বলছি, আমরা তো সনদের সবসময় পক্ষে,
সনদ বাস্তবায়ন নারী চাই। নেতৃত্ব আপনাদের যারা ছিলেন অনেকে চলে গিয়েছেন। অনেকে চলে আচ্ছা। গেছেন, সুতরাং আপনাদের তারা মানে বিমুখ হয়ে যাচ্ছে, এটি আপার দুঃখ বা কষ্ট। আপার দুঃখ, এটা আমাদেরও দুঃখ বলতে পারি, কিন্তু দেখেন কেন গিয়েছি এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের এনসিপিতে প্রায় 30%-এর বেশি কিন্তু নারী আমাদের সদস্য আছেন, কেন্দ্র এবং লোকাল সব জায়গাতে। আচ্ছা, আপনি দেখেছেন কয়েকজন গিয়েছে মাত্র, এমন না সবাই চলে গেছে। এখন যারা গিয়েছেন তাদের ব্যক্তিগত ইস্যুস থাকতে পারে, তারা এমন হতে পারে যে আমি যেই আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম হয়তো আমার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এখন আমি একটা কথা যদি বলি, আপনার হয়তো মাইন্ড করতে পারে, এরকম আমরা দেখছি যে বিএনপির সঙ্গে আমার জোট হয়নি, তাই আমি আর এখানে ওন করতে পারছি না, অর্থাৎ আমি যেটা চাই এটা হয়নি, সো আমি থাকবো না। যদি এরকমটাই হয় তাহলে আমি বলবো যে ওনারা অবশ্যই ঠিক করেননি, কারণ কোনো একটা দল, কোনো একটা সংগঠন কোনোভাবেই সবার মতামতকে কনফার্ম করে চালানো সম্ভব না, মেজরিটি মত নিয়ে কিন্তু চালাতে হয়। এখন আমি আমার ইসি মিটিংয়ে ডিসিশন নিলাম যে আমি জোট করছি, এখানে জামাতের সঙ্গে জোট করছি, মেজরিটি মত দিল, আপনার মতের বিপক্ষে গেল, আপনি পদত্যাগ করলেন, তাহলে বলবো আপনি আসলে সংগঠন করার যোগ্য না। এবং তাহলে আপনি- এটা তো উল্টোও হতে পারে যে আপনি সংগঠনের এই শীর্ষ নেতা যারা এতদিন ওন করতেছিলেন, জি। তাদেরকে আপনি বুঝাতে পারেননি সংগঠনটা কেমন, রাজনীতি কেমন, একসাথে এতগুলো লোক না বলে ফেললো, এতগুলো পদত্যাগ করলো, এটি আপনাদের সাংগঠনিক নেতৃত্বের ব্যর্থতা কি না? সেটি কি? অনেকগুলো কিন্তু এতগুলো করে না, কিন্তু দেখেন আমাদের কয়জন করেছে, 2জন করেছে, এতগুলো করেনি। নারী নেতৃত্বে আমাদের আরো অনেক আছে, মাত্র 2জন পদত্যাগ করেছে। এটা নিয়ে আমি কনসার্ন মনে করি না, বা আমাদের নেতৃত্বের ঘাটতি আছে বা নেতৃত্ব ব্যর্থ হয়েছে এটা আমি মনে করি না, বরং আমি মনে করি যে আমাদের যে দলের কনসেপ্ট, দলের প্রতি যে কমিটমেন্ট, লয়ালিটি, মানে সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য 30 জন চিঠি দিয়েছিল, কিন্তু পদত্যাগ 2 জন করলো, 2জন তাই তো? করেছে। লাগে না। আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হলো যে অন্যের মানে কি ভুল আছে সেটা বেশি বলতে চাই না, বরং নিজের যেটা ভালো আছে সেটাই বলতে চাই। তারপরেও প্রসঙ্গ আসলে কি আর করা যায়। আমার ছোট ভাই যেটা বললেন যে বিএনপি কজন জেনজিকে দিয়েছে, অসংখ্য জেনজিকে দিয়েছে। যেমন ধরেন হুম্মম কাদের চৌধুরী, যেমন ধরেন ইশরাক হোসেন, যেমন ধরেন সাইদ আল মামুন, যেমন ধরেন আমাদের এই যে সানজিদা তুলি, এই ধরনের কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য জেএনজিকে কিন্তু বিএনপি নমিনেশন দিয়েছে, নতুন পুরানো নিয়ে। আরেকটা বিষয় হলো যেটা নাটোরে একজন ওই যে পুতুলকে দিয়েছে। হ্যাঁ, যেটা হয়েছে যে সবচেয়ে বড় কথা কি, যে বিএনপি যেটা চিন্তা করে যে অভিজ্ঞতার একটা বিরাট দরকার আছে, যেই অভিজ্ঞতা না থাকার কারণে দেখেন 90-এ কিন্তু আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরাও কিন্তু তৃণমূল থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা, একদম ধাপে ধাপে প্রত্যেকটা দিন আমরা মানে এক একটা ধাপ পার করতে হয়েছে প্রত্যেকটা দিন। তো তারপরে এই জায়গায় এসছি। তো এখন এই প্রত্যেকটা দিনের অভিজ্ঞতা তো আপনার এই 2-1 বছরে কিংবা 2-4-5 মাসে হবে না। যেই অভিজ্ঞতা থাকা ছিল না বিধায় আমরা 90 আন্দোলন করেছি, এবং সেটাও কিন্তু একটা গণ অভ্যুত্থান ছিল। তারপরে কিন্তু আমরা যার যার জায়গায় যার যার ক্যাম্পাসে চলে গিয়েছি। আমরা কিন্তু এই যে এনসিপির মতো কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল তাদের মতো ক্ষমতার পূজারী হয়ে নেই, যেটা কিন্তু তাদের এই যে কি ও তাদের এক নেত্রী কিন্তু তার বিরাট স্ট্যাটাসে কিন্তু দিয়েছে যে আসলে প্রথম থেকেই তারা প্রতারণা করে এসছে। তো সেটা যে তারা কিন্তু ওই যে অনেক এটা কিন্তু অনেকেই যে তাজনুবা জামিন যেটা যে সেটাই হচ্ছে, হ্যাঁ ডাক্তার, যে সে যে মানে ফেসবুকে তার স্ট্যাটাস দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে প্রথম থেকে এই কিন্তু তারা বুঝতে পারে নাই তারা প্রতারণার শিকার হয়েছে, এবং প্রথম থেকে তারা ডানপন্থার দিকে ঝুঁকে পড়েছিল। এবং দেখেন যেটা আমি যেই জায়গায় আমি মূলত বলতে চাই সেটা যে আমরা কিন্তু কেউ ক্ষমতার পূজারী ছিলাম না, এবং আজকে পর্যন্ত আমি বলতে পারি কখনো চিন্তা করি না যে আমি রাজনীতি করে কিছু পাবো। আমি সবসময় চিন্তা করি যে রাজনীতি একটা স্যাক্রিফাইস আমি দেবার জন্য এসেছি। দল আমাকে কি দিবে, দেশ আমাকে কি দিবে, সরকার আমাকে কি দিবে, আমাকে ক্ষমতায় যেতে হবে এইটা চিন্তা করি না। আমি চিন্তা করি আমি আমার দলের জন্য, আমি দেশের জন্য, মানে আমি বলতে চাই আমাদের এই জেনারেশন যারা আমরা 90-এর গণ অভ্যুত্থান করে আমরা উঠে এসেছি, আমাদের জেনারেশন কিন্তু এটাই চিন্তা করতো, দেবার জন্য এসেছিলাম। কিন্তু ওদের দেখেছি যে ওরা অভ্যুত্থান করেছে, ওদের ক্ষমতায় যেতে হবে, ওদের উপদেষ্টা হতে হবে। এখন আবার দেখেন ওরা নতুন বন্দোবস্তের কথা বলে ওরা সেই পুরানো বন্দোবস্তেই চলে গেল। সেই যে মানে আপনি জানেন যে এখনো কিন্তু জামাতকে নিয়ে নানা ধরনের আছে। তো আমি বলবো যে তারা বলতে পারে জামাতের সাথে বিএনপি গেলে বেশ, অন্যরা গেলে শেষ।
শাকিল অ্যালায়েন্স বলেছেন। হয়েছিল, জি। কিন্তু জামাত বিএনপির আন্ডারে এসছে। জামাত কিন্তু আজকে এনসিপি কি করেছে, এনসিপি 30 সিট নিয়েছে, বাকি সবগুলার এখন জামাতের পক্ষে তাদের কাজ করতে হচ্ছে, কি দুঃখজনক। অথচ এনসিপির কাছ থেকে এই জাতি কি প্রত্যাশা করেছিল, তারা একটা থার্ড পার্টি হবে এবং সেই শক্তিশালী একটা আপনারা পার্টি কয়টা হবে দিতে চেয়েছিলেন? যাদের NCP কে কোনো, আপনারা আমি কয়টা জানি দিতে না চেয়েছিলেন? আদৌ এনসিপির সাথে বিএনপির কোনো সমঝোতা বসেছিল কিনা, কিংবা এনসিপির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছিল কিনা আমার কিন্তু না, জানা- গণমাধ্যমে এসছে জানেন, যে গণমাধ্যমে meeting হয়েছে, এসছে জি। ওই পর্যন্তই। কিন্তু এটা যেহেতু আমি মানে দলের পক্ষ থেকে এই ধরনের কোনো স্টেটমেন্ট আসে নাই, অতএব আমি এই ব্যাপারে কোনো আবার কিছু বলতে এনসিপি কে পারবো আপনারা না। রাখতে পারলেন কিন্তু না, এই যে আপনারা NCP না, বললেন। আমরা রাখতে পারি না এটা না, এটি কি এনসিপি কে আমরা সত্যিকার অর্থেই অথবা তারা এনসিপি থাকলো তার না, সেটি স্বাতন্ত্রতা বিএনপির জন্য। নিয়ে, জি। স্বাতন্ত্রতা কেন এনসিপির এই মুহূর্তেই, এই যে ধরেন অভিজ্ঞতা নাই, কিচ্ছু নাই, তারা কেবলমাত্র একটা নতুন দল করেছে, তারা এখনই ক্ষমতায় যেতে হবে কেন? তারা থাকবে, যেটা আমরা 90-এর আন্দোলনের পরে আমরা সব সময় সোচ্চার ছিলাম, যেই কারণে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 91 থেকে 95 পর্যন্ত যেই সরকারটি ছিল, সেই সরকারটি ছিল এই দেশের সবচেয়ে জনপ্রিয় সরকার। এবং এইটার অন্যতম কারণ হচ্ছে যে ওই সময় গণ অভ্যুত্থানে যেই ছাত্র নেতারা ভূমিকা পালন করেছে, তারা কেউ ক্ষমতার শরিকদার হয়ে নেই, তারা কিন্তু সবসময় একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা কিন্তু কাজ করেছে, এবং যেই কারণে সরকারটি কিন্তু ভালো কাজ করতে তারা বাউন্ড থেকেছে। আজকে এনসিপির কাছ থেকে কিন্তু জাতি সেটাই প্রত্যাশা আবার করেছে, তারা জি। কোনো ক্ষমতার লোভ না করে তারা যদি প্রকৃত রাজনীতি করত, তাইলে কিন্তু আজকে এনসিপি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে পপুলার একটি দল হতো। কিন্তু না, তারা কি করলো, ক্ষমতার জন্য আমরা দেখেছি সেই উপদেষ্টাদের ভাগ নিয়েছে, তারপরে তো নানা কেলেঙ্কারি, হাঁস কেলেঙ্কারি, তারপরে তাদেরকে কি জানি এপিএস কেলেঙ্কারি, তাদের কথা নাই বার্তা নাই, যে কোনো সময় স্ট্যাটাস দিচ্ছে, জি। তারপরে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারপরে ইশরাক হোসেনকে মেয়র হতে দেয়নি, এই নানা ধরনের যে ক্ষমতার অপব্যবহার করা, তারপরে তাদের এই আমি ডিসি একটু প্রশ্ন কেলেঙ্কারি, আরেকটা এই করি, ধরনের জি, জি। এইসব কেলেঙ্কারির কারণে আজকে কিন্তু তাদের মধ্যে তাদের প্রতি কারো কোনো আস্থা নেই। অথচ এই এনসিপি হতে পারতো ভ্যানগার্ড, তারা কিন্তু এই দলগুলোকে, বিএনপিকে বলেন, জামাতকে বলেন, অন্যান্য যে দলগুলো আছে, তাদের প্রত্যেককেই একদম সোজা পথে হাঁটার জন্য, ভুল ভ্রান্তি যা ছিল আপা এখন সেটা কিন্তু এনসিপি ধরে সহ দেওয়ার ওই জন্য যে সেটা কিন্তু যাই বললেন না কেন, ভোটের রাজনীতিতে এনসিপি, তারপর হচ্ছে ইসলামিক দল, 8টা দল, এবং এর আগে আপনারা বিএনপির সাথে যারা অ্যালায়েন্সে ছিল এরকম দলও একটা দুইটা চলে গেছে তাদের সাথে, সেটি কি বিএনপির জন্য মাইনাস হয়ে গেল না ভোটের রাজনীতিতে? আমি ভোটের মনে প্রভাব করি পড়বে না, না? কারণ কি বিএনপি তো এত বৃহৎ দল, সত্যি জি। কথা দেয়, বিএনপি নিজেরই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু 3 জন 4 জন 5 জন, কোনো কোনো জায়গায় 10 জন 12 জন ক্যান্ডিডেট ছিল। সেই কারণে বিএনপির কে কোনো দল মাইনাস হয়ে গেলে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমি মনে করি না। তবে বিএনপি কিন্তু তাদের সবাইকে শরিক দিয়ে যারা আছে, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন, তিনি কিন্তু এই যে এই গণ অভ্যুত্থানের পূর্বেই তিনি যখন আমরা যে 31 দফা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা আছে যে বিএনপি সরকার গঠন করলে একটা জাতীয় ঐক্য জি, সরকার, ধন্যবাদ। আপনার কাছে আমি না লাস্ট বলি, জি। তো সেই কারণে বিএনপি দেখেন, আরেকটা হয় কি যে আমাদের মতো বড় দলগুলো তারা কিন্তু সবসময় প্রত্যাশা করে কি যে নির্বাচন হলে তারা সরকার গঠন করবে, এবং সেই কারণে তাদের প্রথমই চিন্তা থাকে যে আমাকে সরকার গঠন করার জন্য আমাকে কিন্তু নমিনেশনগুলো নিশ্চিত করতে হবে। এখন ধরেন ছোট ছোট দলগুলা, তারা কিন্তু অনেকেই আছে যাদেরকে নমিনেশন দিলে সত্যিকার অর্থে তারা নির্বাচিত হতে পারবে না, কারণ তাদের কিন্তু সাথে জনগণের কোনো কানেকশন নাই। এই সব কারণে কিন্তু অনেককেই কিন্তু বিএনপি চাইলেও ধন্যবাদ। দেওয়া যাচ্ছে না, তাহলে দেখা যাবে যে আমাদের বিপরীত যে দলটি আছে তারা এটা বেনিফিশিয়ারি হবে, সে কারণে অনেককে দেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় যে ধরেন এই বিএনপি যে শেষ কথা তা তো না, এর পরবর্তীতে অনেক ধাপ আছে, সেই জায়গায় তাদেরকে ইনক্লুড করা হবে। ধন্যবাদ। আপনার উচ্চকক্ষ আছে, মানে আর নির্বাচনী শেষ কথা হ্যাঁ, না, শেষ সেটি বলতে কথা না। চাচ্ছিলেন বোধহয়। জি, অ্যাডভোকেট শাকিল। জি, আপু অনেকগুলো কথা বললেন যে এনসিপিকে কেন ক্ষমতায় যেতে হবে, কেন দল গঠন করতে হবে। দেখুন, এনসিপি দল গঠন করেছে কবে? গণ অভ্যুত্থানের প্রায় 8 মাস পরে গিয়ে দল গঠন করেছে, 6 মাস পরে গিয়ে। আমরা তো প্রথমে প্রেশার গ্রুপে ছিলাম জাতীয় নাগরিক কমিটি, কিন্তু যখন দেখলাম যে 5 আগস্ট যখন হলো, 5 আগস্টের গণ অভ্যুত্থানের সফলতার পূর্বেই বাংলাদেশের যে দলগুলো ছিল তারা ক্যান্টনমেন্টে গিয়ে সিজদা দিল,
অর্থাৎ সেই দলগুলো বাংলাদেশের আকাঙ্ক্ষাকে পূরণের বিষয়ে না ভেবেই ক্ষমতা রাজনীতি শুরু করে দিল। আমরা দেখেছি যে 5 আগস্ট যখন আমাদের ভাইদের উপর গুলি করা হচ্ছে, তখন বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে বসে বসে চা খাচ্ছে এবং খুব হাসি ঠাট্টা করছে। এটা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আপনি বলেছেন যে আমাদের লোকজন উপদেষ্টা পরিষদে গিয়েছে। আমি হলফ করে বলি, 5 আগস্ট যখন গণঅভ্যুত্থান সফল হলো, তারপরে প্রথম কারা গিয়েছিল উপদেষ্টা নিয়ে কথা বলতে? বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এনসিপির কেউ যায়নি। 6 তারিখে মির্জা ফখরুল ইসলাম বলছেন ছাত্রদেরকে যে তোমরা আসো একসাথে বসি। তার মানে তার আগেই বিএনপি একটা মেকানিজম করেছে। এবং সেই উপদেষ্টা পরিষদে আমরা বলেছিলাম যে শুধুমাত্র ডক্টর ইউনূসকে করতে হবে প্রধান উপদেষ্টা, বাকিটা বিষয়গুলো আপনারাই দেন, কারণ আমাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স নয়, আপনারা নাম দেন, বেটার মানুষকে এই উপদেষ্টা পরিষদে নিয়ে একটা বাংলাদেশকে চমৎকার জায়গাতে নিয়ে আসেন। বিএনপি এবং জামাত এখানে চরমভাবে ব্যর্থতার শিকার হয়েছে এবং যার ফলে আজকে বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদে বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমাদের ছাত্ররা কিন্তু উপদেষ্টা পরিষদে যাইতে চায়নি, তাদেরকে যাইতে হয়েছে বাধ্য হয়ে, বিকজ অফ কোনো লোক পাওয়া যাচ্ছে না। বিএনপি বলছে কাকে দিব, কেউ চাইতে চায় না, দিলে তো সে ভাবতেছে আবার হাসিনা ফিরে আসে কিনা, আসলে আমি কোন বিপদে পড়ি। জামাত বলছে যে আমি কার নাম দিব, দিলে তো সে রাজি হচ্ছে না। আজকে যারা লম্বা লম্বা কথা বলছে 1.5 বছর পরে এসে, ওই দিনের কথা ভাবেন, আজকে 1.5 বছর আগের কথা, যেদিন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না যে রাষ্ট্র চালানোর জন্য। অর্থাৎ আমরা ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু উপদেষ্টা পরিষদে যাইনি, বরং গিয়েছিলাম বাংলাদেশের যেই ভাবনা, নতুন বাংলাদেশে করার যে চিন্তা চেতনা, এটাকে আমরা ঠিক করার জন্য। 2 হচ্ছে, যখন দেখলাম যে অভ্যুত্থানের 6 মাস পার হয়ে গেল, ইন দ্য মিন টাইম বড় 2 দল পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে ব্যস্ত। 5 তারিখ গণঅভ্যুত্থান হয়েছে, 8 তারিখ সরকার গঠন হলো, মাঝখানে 2 দিন যাইতে পারলো না, মানুষজন অস্থিরতার মধ্যে। এর মধ্যে বিএনপি ঢাকায় সমাবেশ করলো, করে বলছে কি আমি ইলেকশন চাই 6 মাসের মধ্যে। কার কাছে ইলেকশন চান? আপনি কি বার্তা দিলেন মানুষকে? আপনি তো ওই দিন জাতীয় ঐক্যে কোনো ডাক দেননি, আপনি তো ওই দিন মানুষকে এক হওয়ার কথা বলেননি, আপনি যদি জনগণকে শান্ত হওয়ার কথা বলেননি। তার মানে আপনি ওই দিনই বাংলাদেশের মানুষকে ডিভাইডেড করে ফেললেন ইলেকশনের কথা বলে। সেকেন্ড কথা হচ্ছে যে যখন আমরা দেখলাম যে মানুষ কোনোভাবেই তাদের যে ভাবনাটা এস্টাবলিশ করতে পারছে না এবং আমাদের দলগুলো পুরান এস্টাবলিশমেন্ট দেখে হাঁটছে, তখন আমাদেরকে বাধ্য হতে হয়েছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থার সিস্টেম চেঞ্জ করতে হলে আপনাকে পলিটিক্সে আসতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তখন কিন্তু আমরা 6 মাস পরে এখানে আপনারা যুক্ত হয়েছি। জি, আপনারা সেই পলিটিক্সে আসলেন, কিন্তু আপনাদের অভিজ্ঞতা নেই। আপা বলছেন কেবল ক্ষমতায় আপনারা যেতে চান, কিন্তু এই যে আপনাদের যে জোট টোট যাই হোক না কেন, এনসিপির প্রতি আস্থা নেই, সুতরাং তারা সে ব্যাপারে ওয়ারিড না, তাদের কোনো ক্ষতি হবে না। তো আস্থা যদি না থাকে, অভিজ্ঞতা যেহেতু নেই, সেই ভোটের রাজনীতিতে আপনারা এতগুলো মনোনয়ন নিয়ে কি করে বৈতরণী পার হবেন? দেখুন, আসলে অভিজ্ঞতা নেই দিয়ে যদি সব কিছু হয়ে যায় পৃথিবীতে, আমাদের আগে শ্রীলঙ্কাতে গণঅভ্যুত্থান হলো। শ্রীলঙ্কাতে ইলেকশন যখন হলো, সেখানে শুধুমাত্র 4 জনের বাহিরে বাকি সব নতুন এমপি হয়েছে। এবং শ্রীলঙ্কাতে মূল যে 2টি পরিবার ছিল, রাজাপাকসে এবং বন্ডার নায়েক যেই ফ্যামিলি, তাদের কিন্তু একজনও এই ইলেকশনে যুক্ত হইতে পারে নাই। তারা কি রাষ্ট্র চালাচ্ছে না? তার মানে অভিজ্ঞতা নেই, এটা আসলে ভেগ করা। পৃথিবীতে অভিজ্ঞতার বাইরে অনেক কিছু আছে, আমাদের অভিজ্ঞতা আছে। আমরা অভ্যুত্থান করেছি, গত 1 বছর আমাদের রাষ্ট্র পরিচালনা করেছি, দেখেছি রাষ্ট্রের পরিস্থিতিগুলোকে। আমরা 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 যারা ইয়াং, আমরা এডুকেটেড, আমরা রাষ্ট্রের প্রতি লয়াল, কমিটেড, এবং আমাদের যেই মেধা, সেটা কি বুদ্ধিমত্তা, প্রবীণদের মধ্যে সেই অভিজ্ঞতা কিংবা সেই কমিটমেন্ট প্রবীণ যারা আছে তাদের মধ্যে কি একদমই নেই মনে করছেন? আপনাদের দলে তো প্রবীণ নাই। হ্যাঁ, আমাদের দলে প্রবীণ নেই সত্য, কিন্তু অভিজ্ঞতা কম নেই। এটা না, কম মানেই যে আমি পারবো না, এটা ভুল কথা। মানে আপনারা কি তাহলে প্রবীণদেরকে এক পাশে করে রাখছেন? না না, অবশ্যই না, অবশ্যই না। আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমাদের এই দলের নেতৃত্বের বেশিরভাগই আছে আমাদের তরুণ, 35-40 মধ্যে। কিন্তু আমাদের একটা উপদেষ্টা পরিষদের কথা আমরা বলেছি, যেখানে আমাদের বেশিরভাগই রয়েছে 40-এর উপরের বয়স যারা আছেন, তারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে প্ল্যানিং দিচ্ছেন, এবং সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অর্থাৎ প্রবীণদেরকে এক পেশে রেখে করে রাখিনি, এবং আমরা বারবার চেষ্টা করছি যে প্রবীণদের পরামর্শগুলোকে নিয়ে নবীন আমরা যারা আছি, আমাদের যেই মেধা, আমাদের যেই কর্মস্পৃহা, আমাদের যে কাজের স্পিরিট, সেগুলোকে একসাথে করে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে চাই। এখন আপনাদের 12টি দল আপনারা একসাথে হয়েছেন, সেই 12টি দলের মধ্যে কিন্তু যেমন ইসলামিক দলের মধ্যেই অনেকে মধ্যমপন্থী আছে, জামাত নিজেদের সেটি দাবি করে, আবার অনেকে মানে কাউমি মাদ্রাসার যে লেভেল সেই লেভেলের আছে। ইসলামিক দলগুলোর মধ্যেই এরকম নানাবিধ মতপথ আছে, তার মধ্যে আপনারা আবার গেলেন। এই সকল মত একসাথে করে বিএনপি তো নিশ্চয়ই এর আগে 4 বারের রাষ্ট্র পরিচালনাকারী দল, তাদের যে অ্যালায়েন্স আছে সেটির সাথে আপনারা কতটুকু আস্থা আছে যে তাদের সাথে জনগণের কাছে আপনাদেরকে জনগণ ভোট দিবে, আপনারা বিজয়ী হয়ে আসতে পারবেন? আমরা খুব শর্ট করে যদি বলি, গত 1.5 বছরে বিএনপির যে অ্যাক্টিভিটি ছিল, নানান জায়গায়
পাথর খেকো হয়ে গেছে, সিলেটে একটা পাথরও আর নাই, সব পাথর কিন্তু মানুষ খেয়ে ফেলেছে। অর্থাৎ এবং এই তীরটা বিএনপির দিকেই বেশি গিয়েছে, যে বিএনপির ওখানকার স্থানীয় নেতাকর্মীরা পাথরগুলো খেয়ে ফেলেছে। অনেকের বিরুদ্ধে অভিযোগ গেছে, বাট বিএনপির বেশি গেছে। সারা বাংলাদেশে বিএনপির হানাহানি মারামারিতে 200-র বেশি মানুষের জীবন গেছে, অর্থাৎ কোনো পার্টির সঙ্গে না, নিজের মধ্যে। তাহলে এই দল ক্ষমতায় গেলে কি করবে অন্যদের, এটা কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষমতায় গেলে কি জাগিয়েছে। করবে সেটি ভিন্ন কথা, কিন্তু আচ্ছা, ভোটের হিসেবে দ্বিতীয়, তো বলছি, তারা আগানো দেখুন আগে আপনি থেকে। আপনি যদি জরিপগুলো দেখছেন, সেখানে এবারে মানুষের মধ্যে একটা বারবার কথা আসছে যে বিএনপিকে আমরা দেখেছি এবং গত 1.5 বছরে বিএনপি অ্যাক্টিভিটি দেখেছি, এবারে আমরা তোমাদেরকে দেখতে চাই, এবারে তোমাদেরকে আমরা একটু সুযোগ দিতে চাই। তা আমি তো মনে করি যে যেই আমাদের যে জোটটা হয়েছে, এখানে ইসলামিক রয়েছে, এখানে নন ইসলামিক রয়েছে, মধ্যমপন্থী রয়েছে, সবগুলোর একটা সংমিশ্রণ রয়েছে। মানুষজন অবশ্যই আমাদের দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকেই জয়ী করবেন, অনেক এবং ধন্যবাদ। আমরা অবশ্যই বাংলাদেশ গড়ার জন্য সেই কাজটা করব। আপা, দলের নেতিবাচক পজিশন বলছে নতুনদেরকে বেছে নিবে মনে করছে, আপনি কি মনে করেন? আপনি যেমনটা এর আগে বললেন অনেক ছোট দল আছে তাদের ভোট নেই, ভোট একমাত্র বিএনপির, তাহলে এই যে বাকি জামাতের সাথে এনসিপি মিলে যে জোটটা হলো, সেটির মোকাবেলায় বা সেটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি কতটা ফাইটে বা যুদ্ধে জয়ী হতে পারবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার পরিসংখ্যানের কথা বলছিলাম, আলোচক যে খুব ছোট্ট করে শুনতে তিনি হবে, আমার কিছু হাতে সময় কম। আপত্তিকর কথা বলেছেন। জি। আসলে এই ধরনের কথা ওনারা বলেন দেখেই ওনারা এত বিতর্কিত। যেমন ধরেন উনি বলছেন ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন। আরে ভাই, বিএনপির মতো দল ক্যান্টনমেন্টে সেজদা দিবে? যে ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে আমাদের, যে ক্যান্টনমেন্টের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্যান্টনমেন্টের আর ক্যান্টনমেন্ট তো বাংলাদেশের বাইরে কোনো কিছু না, সে তাদেরকে সেজদা দিতে হবে কেন? ক্যান্টনমেন্টকে তো আমরা ধারণ করি। ক্যান্টনমেন্টের তো এই আন্দোলনে জুলাই অভ্যুত্থানের এই সময়ে ক্যান্টনমেন্টের তো একটা বিরাট ভূমিকা ছিল। সে কারণে ক্যান্টনমেন্টকে তো আমরা করতে পারি। হ্যাঁ, ক্যান্টনমেন্ট দ্বারা কিন্তু আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ক্যান্টনমেন্টের বাড়ি দখল করা হয়েছে, তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তাকে গ্রেপ্তার করা, তাকে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারপরে তো আমরা তো বিএনপি হচ্ছে সেই দল যে দল ক্ষমা করে দিতে জানে। এইটা কিন্তু আপনি পৃথিবীর ইতিহাসে এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে ন্যাশনাল নেত্রী, মানে সবার উপরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছে এই ক্ষমা করে দেবার কারণে। আবার দেখেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, তাকে তো একদম মৃত্যুর মুখোমুখি নিয়ে গিয়েছেন। তিনি যে বিদেশে, তিনি তো লন্ডনে এমনি জানেন, তো তার কিন্তু একদম শরীরে কিন্তু কোনো মাংস ছিল না, হাড্ডি দিয়েছিল, এবং সুচিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন। কাজে এই ধরনের। আর ওনারা এই যে 200 মানুষ মারা গেছে, কোথায় 200 মানুষ মারা গেছে? একটা ভুল তথ্য যে জাতির সামনে দেন, এটা আপনার কাছে আমি লিস্ট চাই। কোথায় 200 মানুষ মারা গিয়েছে? মিথ্যা তথ্য জাতির সামনে দিচ্ছেন, এইটার তীব্র নিন্দা এবং ধিক্কার। হ্যাঁ, কোন পত্রিকায় দিয়েছে? কোন পত্রিকায় এটা উপস্থাপন করেন? মিথ্যা তথ্য দিয়েন না। বিএনপির কোন নেতা কর্মী আমার জানা মতে কেউ নিহত হন নাই। আর যদি কোনো প্রমাণ সহ যদি থাকে তাহলে আপনি উপস্থাপন করেন, এই মিথ্যা তথ্য দিয়েন না। আর ওনারা কতটা কি বলবো, প্রতারকের মতো। ওনার নেত্রী কিন্তু এই যে তাসনিমা জেবেন যেটা বললো, এই যে সে কিন্তু ঢাকা 17 আসনের ক্যান্ডিডেট, ওনারই কিন্তু নমিনেশন তাকে কি করেছিল। পরবর্তীতে সে যখন দল ছাড়ছে, সে যে দল মানে স্বতন্ত্র প্রার্থী হবে সেই সময়টুকু পর্যন্ত রাখেনি, কারণ আজকে কিন্তু লাস্ট ডেট। কারণ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ওখানে যে ভোটার, সেই ভোটার 1% নিতে হবে। দেখেন তার নিজস্ব নেত্রীদের সাথে কতটা প্রতারণা করেছে, একটু সুযোগ পর্যন্ত দেয়নি তাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার। এই দলের প্রতি এই জাতি বিশ্বাস করবে? কাজে বিএনপি বিশ্বাস করে, কারণ এই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তাই এই একমাত্র জাতীয়তাবাদী দলই এই দেশের মানুষের ধন্যবাদ আস্থার অ্যাডভোকেট ব্যক্তি দল। শাকিল আহমেদ, আপনাদের দুজনকে, এবং আমাদের সাথে ছিল কাজী জেবেল, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি যে যাত্রা শুরু হয়েছে নির্বাচনে, সেই যাত্রার মাধ্যমে ভালোভাবে সম্পন্ন হয়ে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে, যার মাধ্যমে কল্যাণমূলক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। আর সেই কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।